স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। নেট সেট সিলেবাসের পাশাপাশি কিন্তু আমাদের অনুরোধের আসর থেকেও কিছু গল্প পাঠ বা উপন্যাস পাঠ চলছে। এর পূর্ববর্তী পর্বে নেট সেট সিলেবাসেরই একজন উপন্যাসিক সতীনাথ ভাদুড়ীর অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস পাঠ শুরু হয়েছে। উপন্যাসটি হচ্ছে জাগরি। জাগরি উপন্যাস থেকে জাগরি উপন্যাসের প্রথম অধ্যায় ফাঁসি সেল বিলু পাঠ শুরু হয়ে গেছে। ফাঁসি সেল বিলু অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। ফাঁসি সেল বিলুর প্রথম ভাগের পাঠ আপনারা যারা এখনও শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসে শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এর পরবর্তী অংশটুকু। সব ওয়ার্ডের জবাব আসিল না, বোধহয় আমার সেল পর্যন্ত সে শব্দ পৌঁছাইল না। গুমটির উপরের সিপাহীটিও যেন সব ওয়ার্ড হইতে উত্তরের প্রত্যাশা রাখে না। তাহার কাজ যন্ত্রের মতো, কলের গানের মতো একবার করিয়া চিৎকার করিয়া যাওয়া। প্রত্যেক ওয়ার্ড হইতে উত্তর আসা উচিত। কতগুলি করিয়া কয়েদি প্রতি ওয়ার্ডে বন্ধ হইয়াছে। ইহার টোটাল আগেই গুমটির নিচের তলায় জেল কর্মচারীরা করিয়া রাখিয়াছে। চিৎকারটি কেবল একটি নিয়ম রক্ষা মাত্র। সব ওয়ার্ডের মেট বা পাহারাই এ কথা জানি। সেই জন্য ইহার উত্তর দিয়া বৃথা পরিশ্রম করিতে রাজি নয়। ঢং ঢং করিয়া ঘণ্টা পড়িল, গিনতি মিলান হইয়া গেল, অর্থাৎ মোট বা টোটাল মিলিয়া যাওয়া। 9টা বাজিয়া গিয়াছে। কালকের গিনতি মিলান আর শুনিতে হইবে না। গুমটির উপরে আলোটা নিশ্চয়ই 500 ক্যান্ডেল পাওয়ারের। ব্ল্যাক আউটের জন্য উহার কালো ঢাকনা, কিন্তু ঠিক তাহার নিচেই বাঁশের চাটাইয়ের বোনা প্রকাণ্ড একটি ছাতা ওয়ার্ডারকে রৌদ্র ও বৃষ্টি হইতে ওই বাঁচাইবার জন্য। ব্ল্যাক আউটের জন্য গুমটিতে কালচে রং করা হইয়াছে, কিন্তু ওই ছাতাটির উপরে আলো পড়িয়া এত আলো চারিদিকে প্রতিফলিত হইতেছে যে একটানা বেশিক্ষণ উহার দিকে তাকানো যায় না। ছাতাটি ব্ল্যাক আউটের সকল চেষ্টা বিফল করিয়া দিয়াছে। গুমটিও তাহার উপরের ছাতাটি দেখিলেই কাশীর অহল্যাবাই ঘাটের কথা মনে পড়ে। ঘাটের সেই গম্বুজটির উপর আমাদের নিত্যকার সান্ধ্য আড্ডা ছিল। সিংহেশ্বর শুকুল একদিন উহার উপর হইতে পানের পিচ ফেলিয়াছিল। তাহা লইয়া কি হুলুস্থুল কাণ্ড! অদ্ভুত সাহস সিংহেশ্বরের। সে দেখিয়াছি মরিতে একটুও ভয় পায় না। সে এমন তাচ্ছিল্যের সহিত ফাঁসি যাওয়ার কথা বলিত যে শুনিয়া আমার হিংসা হইত। বুঝিতে পারিয়াছিলাম সে আমাকে তাহাদের দলের সদস্য করিতে চায়, কিন্তু তাহার ইচ্ছা পূর্ণ করিতে পারি নাই। অন্তরের ভেতর খোঁজ করিয়া যখন দেখি, তখন এক এক সময় মনে হয় যে আমার সাহসের অভাবের জন্যই বোধহয় তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারি নাই। তাহাদের কার্যক্রম পছন্দ হয় নাই বলিয়া নয়, কিন্তু আজ সে ভয় গেল কোথায়? বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শুনিয়াছি লোকের মৃত্যু ভয় বাড়ে। আমার বেলায় এই নিয়মের ব্যতিক্রম হইল নাকি? সিংহেশ্বরের সহিত এখন দেখা হইলে কত কথা হইত। অনেক দিন পরে তাহার সহিত রামগড় কংগ্রেসের সময় হঠাৎ দেখা। সে কংগ্রেস মিনিস্ট্রির সময় বেরিলি জেল হইতে ছাড়া পায়। মেল ডাকাতিতে তাহার সাজা হইয়াছিল। লখনৌর কাছের সে জায়গাটির নাম মনে পড়িতেছে না। পিপ্রাহা না কি যেন নাম। নূতন সিপাহী কখন আসিয়াছে বুঝিতে পারি নাই। চমক ভাঙিল সে যখন জিজ্ঞাসা করিল, বাবু একটা বিড়ি খাবেন? আজ ওয়ার্ডাররা পর্যন্ত অন্তরঙ্গ হইতে চায়।
যদি আমার কোনো উপকার করিতে পারে, যদি আমাকে একটু খুশি করিতে পারে, এই সহানুভূতি স্বতঃস্ফূর্ত, কৃত্রিমতা ইহাতে নাই। তাহার সহানুভূতির দান প্রত্যাখ্যান করাতে বোধ হয় সে একটু মনক্ষুণ্ণ হইল, একটু কিন্তু কিন্তু করিয়া সে তাহার ডিউটি সারিয়া লইল। একবার তালাটা খটাং করিয়া নাড়িয়া শব্দ করিল, পরে হরহর করিয়া গরাদের দরজাটা নাড়াইয়া দিল। এ কাজ তাহার আগেই করা উচিত ছিল, আগের প্রহরী থাকিতেই। উদ্দেশ্য যে দরজা ঠিক বন্ধ কিনা আর হুড়কো ঠিক পড়িয়াছে কিনা তাহা দেখা। আগের ওয়ার্ডারদের সঙ্গে কয়েদি বন্দোবস্ত করিয়া তালা ঝুলাইয়া রাখিতে পারে, অথচ কয়েদি পলাইলে আগেকার ওয়ার্ডারের কোনো দায়িত্ব নাই, কেননা সে তাহার পরের ওয়ার্ডারকে চার্জ বুঝাইয়া দিয়াছে। এই জন্যই এত সতর্কতা, এই ব্যবস্থা। কিন্তু আগের ওয়ার্ডার চলিয়া গিয়াছে ঘরমুখ গরু, এই সময়টুকু তর সয় না। এক নাগাড়ে দিনে 8 ঘন্টা ডিউটি দিয়াছে, দোষী বা কি? সিপাহী যে একটু মনক্ষুণ্ণ হইয়াছে মনে করিয়া কথা বলিলাম। জিজ্ঞাসা করিলাম, ওদিককার ডিগ্রিগুলোর সেল কাজ শেষ করিয়া আসিতেছে নাকি? বলিল, হাঁ, 10 নম্বর, 9 নম্বর, 7 নম্বর, 3 নম্বর, আরেক নম্বর, এই 5টি ডিগ্রিতে আসামি আছে। আজ 10 নম্বর থেকে আরম্ভ করেছি। ওয়ার্ডের সিপাহী তো কোথায় বাহিরে বসিয়া গল্প করিতেছে, আমার আর 3 নম্বর সেলের সিপাহীর উপরেই গেন্তির ভার দিয়াছে। কন্ডেমড সেলসের 5 জন কয়েদি, জেলের ভাষায় এই ওয়ার্ডটির নাম ফাঁসি সেল। কন্ডেমড সেল শুনিলেই আমার মনে হয় যেন সেলগুলি ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক কন্ডেমড। ইহা যে কন্ডেমড প্রিজনারদের জন্য, তাহা হইতেই যে ওয়ার্ডের এই নাম, কথাটা প্রথমে মনে আসে না। 9 ও 10 নম্বর সেলে থাকে 2 জন বোমার কেসের আসামি, আন্ডার ট্রায়াল। উহাদের সেলে কেন রাখিয়াছে জানি না। ফাঁসি সেলের 20টি সেল ব্যতীত এ জেলে আরও 40-50টি সেল আছে। তথাপি ইহাদের কেন এখানে রাখিয়াছে বলা শক্ত। হয়তো পুলিশের আদেশ সেইরূপ। বোধহয় পুলিশ ইহাদের নিকট হইতে স্বীকারোক্তি পাইবার আশা রাখে, সেই জন্য অপর রাজবন্দীদিগের সহিত মেলামেশা করিতে দিতে রাজি নয়। 7 নম্বরে থাকে একজন পাগল, সে আপন মনে বাজে বকে। ওয়ার্ডার দেখিলেই অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়। 9 ও 10 নম্বর সেলের দরজা সারা দিন খোলা থাকে। দুপুরে কোনো দিন তাহারা আমার সেলের স্পেশাল ওয়ার্ডারকে বিড়ি, চিনি প্রভৃতি দিয়া তাহার পরিবর্তে আমার সহিত 2-1টি কথা বলিয়া লয়। সন্ধ্যাবেলা তাহাদের দরজা বন্ধ হইবার পর তাহারা নিজের সেল হইতে পাগলটিকে চটাইতে থাকে। তাহার নাম ধরিয়া ডাকিলেই সে গালাগালি দিতে আরম্ভ করে। ওয়ার্ডাররা বলে যে লোকটি মিথ্যা পাগলামির ভান করে। ওইরূপ তাহারা কত দেখিয়াছে। সরকার ওত্তা বুর্বক নেহি হ্যায়, অর্থাৎ সরকার এত বোকা নয়। রেহাই পাওয়া অতটা সহজ নয়। 3 নম্বরে থাকে একটা খুনে আসামি, ভাইকে খুন করিয়াছে। সে এক অতি কুৎসিত কাহিনী। তাহার পারিবারিক জীবনের কদর্য পঙ্কিলতার বিবরণ তাহার স্ত্রী জজ সাহেবের এজলাসে সর্বসমক্ষে বলিয়াছে। হাইকোর্টে আপিল হইয়াছিল, তাহাও খারিজ হইয়া গিয়াছে। লোকটি দিন রাত সীতারাম সীতারাম বলে ভজন গায়। ওয়ার্ডার যে আমাকে আসামি বলিল, কথাটি আমার পছন্দ হইল না। মনে হইতে লাগিল ইহা অপেক্ষা ভদ্র ভাষা তাহার ব্যবহার করা উচিত ছিল। ছোটবেলার শিক্ষা দীক্ষা সংস্কার আমার মনে যে ছাপ রাখিয়া গিয়াছে, তাহা একেবারে মুছিয়া ফেলা শক্ত। সত্যই তো, ওয়ার্ডার তো ঠিকই বলিয়াছে, আমাকে আসামি বলিবে না তো কি বলিবে? আজ তো আমি জেলের মধ্যে সর্বাপেক্ষা বড় আসামি।
যাহার ফাঁসি শীঘ্রই হইবে সেই 1 নম্বর সেলে থাকে। 1 নম্বর সেলের পরেই একটি দরজা, কেবল ফাঁসি দিবার সময় এই দরজাটি খুলিয়া আসামিকে ফাঁসির মঞ্চে লইয়া যাওয়া হয়, অন্য সময় এই দরজাটি বন্ধ থাকে। সেই চরম মুহূর্তের পূর্বে একবার দরজাটি দেখিতে ইচ্ছা করে, উহার তালাটি কি মরচে পড়া? আমার সহিত মৃত্যুর ব্যবধান কেবলমাত্র এই দরজাটি? তথাপি আসামি কথাটিতে আমার মনটা খুঁতখুঁত করিতেছে। বোমার বাবুদেরও তো সিপাহীজি আসামি বলিল, তাহা কিন্তু আমার কানে কুটু বোধ হইল না। বোধ হয় বোমার মামলার আসামি কথাগুলিতে আমার কান অভ্যস্ত। ওই কথাগুলির সহিত দেশসেবকদিগের স্বদেশপ্রেমের অনেক স্মৃতি বিজড়িত আছে, অন্তত আমার মনে। কিন্তু ফাঁসির আসামি কথাটি শুনিলেই আমার সাধারণ খুনে ডাকাতের কথা মনে পড়ে। ইহাদের চিত্রই ওই কথাগুলির সহিত আমার মনে বদ্ধমূল বসিয়া গিয়াছে। মনে হয় সিপাহীজি আসামি শব্দটি ব্যবহার করিয়া আমাকে চোর ডাকাতের সহিত এক করিয়া দিল। এই জন্যই বোধ হয় কথাটিতে আমার অপছন্দ ও আপত্তি। অন্তরের ভেতর বেদনার অনুভূতি জাগে। একজন ওয়ার্ডারের চক্ষেও আমি পূজ্য দেশসেবক নই। আমি তাহার নিকট হইতে আশা রাখি প্রশংসার কথাই না হোক, অন্তত হাবভাবে। আমার ত্যাগের জন্য, ইহাদের জন্য আমি প্রাণ বিসর্জন দিতেছি। কোথায় ইহারা কৃতজ্ঞ থাকিবে? তা নয়, কৃতজ্ঞতার পরিবর্তে ইহারা দিতে জানে সহানুভূতি। শহীদের প্রতি সহানুভূতি নয়, যে হতভাগ্য মাত্র আর কয়েক ঘণ্টা এই লীলাময়ী ধরণীকে উপভোগ করিতে পারিবে, তাহার প্রতি করুণা। মনে পড়িল মাসিমাকে। নৈহাটি স্টেশনে মাসিমাকে পশ্চিমের গাড়িতে তুলিয়া দিতে গিয়াছি। মাসিমার মাথার চুল ছোট করিয়া ছাঁটা, গেরুয়া বস্ত্র পরা, গলায় তুলসীর মালা। নিজের সংসারের সহিত বিশেষ কোনো সম্বন্ধ নাই, মঠে বা আশ্রমে থাকেন। নবদ্বীপ হইতে বৃন্দাবন যাইতেছেন, সঙ্গে বিস্তর লটবহর। সোনামুগের বস্তা, ডাব, ছানা বড়ার কানেস্তারা, মাজা তিল গুরু ভাই বোনদের জন্য যাইতেছে। এই জিনিসগুলি গাড়িতে তুলিয়া দিবার জন্যই আমার আশা। মাসিমা গাড়িতে উঠিলেন, সব জিনিস কুলির মাথা হইতে নামাইয়া গাড়িতে রাখিলাম। মাসিমা জিজ্ঞাসা করিলেন, সব জিনিস উঠেছে তো? আমি 1-2 করিয়া গনিয়া বলিলাম, হাঁ, মোট 22টি মাল উঠিয়াছে। নিমেষে মাসিমার চোখে জল আসিল। আমিও অপ্রস্তুতের একশেষ। বুঝিতে পারিলাম নিজের অজ্ঞানতায় কোনো অপরাধ করিয়া ফেলিয়াছি। পরে মাসিমা তাহা পরিষ্কার করিয়া বলিয়া দিলেন, রেশমি কাপড় দিয়া ঢাকা তাঁহার স্বর্গীয় গুরুদেবের তৈলচিত্রটিকে আমি মালের মধ্যে গনিয়াছি। সেই সময় মাসিমার এই মনস্তত্ত্ব আমার নিকট অদ্ভুত মনে হইয়াছিল। আর আজ আসামি কথাটি শুনিবার পর নিজের চিন্তাধারা দেখিয়া আশ্চর্য হইয়া যাইতেছি। ফাঁসির আসামিকে আসামি না বলিলেই আশ্চর্য হইবার কথা। ফাঁসির মঞ্চ কথাটিকেও যেন কত শহীদের স্মৃতির সুবাস ঘিরিয়া আছে। কিন্তু উহাকেই ফাঁসি কাঠ বলো, মনে পড়িবে খুনি আসামির কথা। আর সবচাইতে আশ্চর্য, মানুষ নেত্রে দেখি একটি মৃতদেহ জিমনাস্টিকের হরাইজেন্টাল বারে ঝুলিতেছে। অসার পা দুখানি শূন্যে ঘুরপাক খাইয়া দুলিতেছে। ধীরে একঘেয়ে গতিতে উত্তর উত্তর পূর্ব, পূর্ব পূর্ব দক্ষিণ, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব দক্ষিণ, পূর্ব উত্তর পূর্ব উত্তর
কোনো ইংরাজি নোভেলে পড়া একটি দৃশ্য। 10 নম্বর সেল হইতে ওয়ার্ডার ডিউটি আরম্ভ করিয়াছে বলিল, তাহার মানি আজ 11 হইতে 20 নম্বর সেল খালি। যে সকল কয়েদি জেলের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করে তাহাদিগকে জেল কর্তৃপক্ষ সাধারণত সেলের সাজা দেন। তাহারা ওই সেলগুলিতে থাকে। সেলে একাকী কিছুদিন বাস করিতে হইবে, ইহাই শাস্তি। কয়েকদিন নির্জন বাস যে কি সাজা তাহা তো আমি বুঝতে পারি না। ওয়ার্ডের হট্টগোলের ভিতর হইতে দিন কতক মধ্যে মধ্যে নির্জন বাস খুব খারাপ লাগিবার কথা নয়। ওই সেলগুলির ব্যবহারও হয় খুব। আজ সব ঘর খালি কি করিয়া হইয়া গেল? এরূপ তো কখনো হয় না। বোধহয় ইচ্ছা করিয়াই তাহাদের স্থানান্তরিত করা হইয়াছে। হয়তো সুপারিনটেন্ডেন্ট তাহাদের শাস্তি মাপ করিয়া দিবার নির্দেশ দিয়াছেন। তিনি বোধহয় চাহেন আজ রাত্রে যত কম লোক কনডেমড সেলসে থাকে ততই ভালো। হয়তো আজ এখানে থাকিলে তাহাদের মনের উপর কিছু প্রতিক্রিয়া হইতে পারে। সেই জন্য যাহাদের এই স্থান হইতে সরাইতে পারা যায় তাহাদের সরাইয়া দেওয়া হইয়াছে। কর্তার ইচ্ছায় কর্ম। 13 নম্বরের কুষ্ঠরোগগ্রস্ত কয়েদিটিকেও কি জেনারেল ওয়ার্ডে লইয়া যাওয়া হইয়াছে? এক এক সুপারিনটেন্ডেন্টের এক এক রকম খেয়াল। মেজর ফিল্প টসকে দেখিয়াছি নারীচিত্র সম্বলিত পুস্তক তিনি কখনো জেলে পাশ করিতেন না। তিনি শুনিয়াছিলাম মানসিক ব্যাধিতে বিশেষজ্ঞ ছিলেন। তাহার মত ছিল যে নারী দেহের প্রতিকৃতি যাহারা কিছুকাল যাবৎ জেলে আছে তাহাদের মনের উপর নানারূপ প্রতিক্রিয়া আনিতে পারে। সেবার হাজারিবাগ জেলে এই লইয়া রাম খেলাউন বাবুর সহিত সাহেবের কি বচসা। বেচারির অত শখের রয়্যাল একাডেমির সেই বৎসরের ছবিগুলির বই হইতে 10-15 খানি পাতা কাঁচি দিয়া সযত্নে বাদ দেওয়া অবস্থায় তিনি পাইয়াছিলেন। ছবিগুলি পাইলে তাহার মনের উপর কি প্রতিক্রিয়া হইত তাহা হয়তো আমরা দেখিতে পাইতাম না, কিন্তু না পাইয়া সাময়িক প্রতিক্রিয়া কি হইয়াছিল তাহা আমরাও দেখিয়াছিলাম। ফ্লিপটস সাহেবও দেখিয়াছিলেন। ফলে তাহার 14 দিন নির্জন সেলের শাস্তি হয়। বড়ই গরম। সেলে বায়ু চলাচলের রাস্তা নাই। বৈশাখ মাস শেষ হইয়া গেল, এখন বোধহয় সেলের বাহিরেও এইরূপ গরম। দরজার উপর মেঝেতে গরাদ ধরিয়া বসিয়া থাকি, যদি বাহিরের ঠান্ডা কিছু পাওয়া যায়। ঘরের বদ্ধ গুমোট হাওয়ায় মাথা কেমন যেন ভার ভার মনে হয়। লক্ষ্য করিয়াছি যে এই সময় কিছুক্ষণ গরাদের ভিতর দিয়া মুখ নাক যতদূর বাহির করা যায় ততদূর বাহির করিয়া বাহিরের মুক্ত বাতাস সেবন করিলে ধীরে ধীরে মাথার ভার ভার ভাবটি কাটিয়া যাইতে থাকে। আগে মাথার কষ্ট আরো বেশি হইত। কিছুদিন হইতে স্নান করিবার সময় ওয়ার্ডার একটু করিয়া সরিষার তেল দেয়। কোথা হইতে একটি পুরাতন মাখনের টিনে একটু তেল জোগাড় করিয়াছে। ফাঁসির আসামির প্রতি এই অনুকম্পা। প্রথমে ভাবিয়াছিলাম লইব না, কিন্তু সে যখন কোনো কথা না বলিয়া হাতে ঢালিয়া দিল তখন আপত্তি করি নাই। বোধহয় মাথার অস্বস্তির কথা মনে করিয়া আর কোনো কথা না বলিয়া সিপাহীজি যে তেলটুকু হাতে ঢালিয়া দিল তাহা দেখিয়া। বাক সংযম ইহারা জানে না। দিনে 8 ঘণ্টা করিয়া ডিউটি, আর রাত্রে 2 ঘণ্টা করিয়া। বড় একঘেয়ে ইহাদের জীবন। এই ডিউটির সময়ের মধ্যে কথা বলিলে একঘেয়েমির একটু লাঘব হয়। সে একটাও কথা বলিল না, তাহার উপর মাখিবার জন্য সরিষার তেল দিল, এতখানি সরিষার তেলের মায়া ছাড়িয়া দিল। আশ্চর্য, ইহারা যে জিনিস পায় জেল হইতে চুরি করে। কাপড় কাচা সাবান, চাল ভাজা চীনা বাদাম, আলু, নারিকেল দড়ি,
লোহার পেরেক, হারিকেন, লণ্ঠনের ছিপি প্রভৃতি কোনো জিনিস ইহাদের হাত এড়াইতে পায় না। উচ্চ শ্রেণীর রাজবন্দীদের চায়ের পেয়ালা হইতে আরম্ভ করিয়া গামছা পর্যন্ত সব জিনিসই চুরি যায় রাত্রে। যখন ওয়ার্ডাররা ব্যতীত জেলের সকল লোকই ওয়ার্ডে তালাবন্ধ অবস্থায় থাকে, চোরেরা ঘরে তালাবন্ধ, তথাপি চুরি বন্ধ হয় না। এ হেন ওয়ার্ডারের এই উদারতা আমাকে বিহ্বল করিয়াছিল। আরও আশ্চর্য হইয়াছিলাম যখন সেদিন পাগল কয়েদিটিকে দিয়া আমার কুর্তা ও জাঙিয়া কাচাইয়া দিল। স্নান করিয়া শুকনো ইজার পরিয়াছি, আর অমনি আমাকে একরকম জোর করিয়াই সেলে ঢুকাইয়া দিল। আমাকে আপত্তি করিবারও অবকাশ দেয় নাই। তাহার পর নিজের হাফ প্যান্টের বেল্ট আলগা করিয়া পিছনের দিকে কোমরের নিচে হাত ঢুকাইয়া একটি বিড়ি বাহির করিল। বিড়িটি পাগলকে দিয়া নিজের দিয়াশলাই দিয়া ধরাইয়া দিল। বুঝিলাম তাহার কাপড় কাচার পারিশ্রমিক। কোনো কথা না বলিয়া কেহ যদি কোনো কাজ করিয়া দেয়, তাহা হইলে তাহাকে প্রত্যাখ্যান করা বড় শক্ত। মনে হইল সিপাহীজিটি আমার ত্যাগ ও দেশভক্তি সম্বন্ধে সচেতন, ঠিক অন্য সিপাহীর মতো নয়। মন বেশ হালকা বোধ হইতে লাগিল। তাহার পর হইতে আজ কয়েকদিন দিনের বেলায় দেখি সেই সিপাহীরই ডিউটি থাকে। তেল মাখে না আমাদের পার্টির চন্দ্রিমা, বলে তেল লাগালেই তাহার মাথা গরম হইয়া ওঠে। বেটে ছোট্টখাট্ট মানুষটি, অতি সরল, নীরব, অক্লান্ত কর্মী। অপরের কোনো কাজে আসিতে পারিলে কৃতার্থ হইয়া যায়। ২ নম্বর ওয়ার্ডে দিন রাত চরকির মতো এক স্থান হইতে অন্য স্থানে ঘুরিয়া বেড়াইতেছে। মাথার একরাশ রুক্ষ বাবরি চুলে তেল দেয় না। ১৯৩২ সালে মিলিকগঞ্জ কংগ্রেস আশ্রমে জপতি উদ্ধার সত্যাগ্রহের সময় তাহার কানে নাকি সাইকেলের পাম্প দিয়া হাওয়া ঢুকাইয়া দেওয়া হয়। সেই হইতে সে কানে শুনতে পায় না। চোখের সম্মুখে দেখিতেছি আজ সকালে চন্দ্রিমা ২ নম্বর ওয়ার্ডে ঘরের ভিতরে শোকসভার আয়োজন করিয়াছে। নীরব শোকসভা। রামভজনবাবু সভাপতি। সভাপতির সহিত ১ মিনিট নীরবে দাঁড়াইল, তাহার পর ধীরে ধীরে বসিয়া পড়িল। চন্দ্রিমা দাঁড়াইয়া আছে, ইতস্তত বিক্ষিপ্ত রুক্ষ চুলের বোঝা ২ হাত দিয়া কানের পাশে সরাইয়া দিল। সিংহের কেশরের মতো দেখাইতেছে চুলগুলিকে। কয়েদির ২ হাতে হাতকড়া দিয়া দাঁড় করাইয়া দিলে সে যেরূপ ভঙ্গিতে দাঁড়ায়, সেই অবস্থায় দাঁড়াইয়া আরম্ভ করিয়াছে, মেরে গোলাম ভাইও। আজ চতুর্দিক হইতে গুঞ্জন ধ্বনি উঠিল। সবাই চন্দ্রিমাকে থামিতে বলিতেছে। এখনই হয়তো জেল কর্তৃপক্ষের কাছে মিটিংয়ের খবর চলিয়া যাইবে। এখনই হয়তো লাঠিচার্জ হইবে। हम ही लोगों के भीतर कितने सी आईडी है। शोक सभा में कहीं भाषण होता है, बेरा है वो कुछ नहीं सुनेगा। আরও কত প্রকারের মন্তব্য। চন্দ্রিমা কিন্তু আমার কথা বলিয়া চলিয়াছে, আমার ত্যাগের কথা, আমার দেশভক্তির কথা, তাহার সহিত আমার ব্যক্তিগত বন্ধুত্বের কথা, আপার ডিভিশন ওয়ার্ডের বর্তমান বাসিন্দা আমার বাবা মাস্টার সাহেবের প্রতি সমবেদনার কথা। আওরত কি তার কয়েদি দেবীজি বিলুবাবুর মা যাহাতে এ আঘাত সহ্য করিবার শক্তি পান, তাহার জন্য ইচ্ছা জ্ঞাপন। এই রাষ্ট্রীয় পরিবার, অর্থাৎ যে পরিবারের লোকেরা রাজনৈতিক কর্মী, ভারতের সম্মুখে কি উজ্জ্বল দৃষ্টান্ত রাখিয়াছে, তাহার কথা। শ্রোতাদের কর্তব্যের কথা আরও কথার পর কথা গাঁথিয়া চলিয়াছে। অর্ধনিমীলিত চক্ষের কোণে জল আসিয়া গিয়াছে। সকলে ধরিয়া চন্দ্রিমাকে বসাইল। স্থির হইল মৃত আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার জন্য
সকলে সারাদিন উপবাস করিবে। চন্দ্রিমার উপবাসে চিরকাল আপত্তি। তাহার পার্টির লোকেরা রাজনীতি ক্ষেত্রে উপবাসের কোনো প্রয়োজনীয়তা আছে বলিয়া স্বীকার করে না। চন্দ্রিমা কয়েকজন সন্দিগ্ধচেতা শ্রোতাকে বুঝাইতেছে যে ইহা পাপের প্রায়শ্চিত্ত করিবার জন্য উপবাস নয়, শত্রুর হৃদয় পরিবর্তন করিবার জন্য उपवास नय। बिलूबाबू की प्रतिष्ठा की ख्याल में देश प्रेमी के नाते हमें यह करना है। अर्थात बिलूबाबुर ख्यातिर कथा मने करिया ओ आम्रा स्वदेशप्रेमी बलिया आमादेर इहा करा उचित। फाँसी सेल बिलू এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।